Welcome to Bioprapti YouTube channel. In this channel, we now discuss about the very important topic of class 10. Class 10 এর ক্ষেত্রে একটা খুব মূল্যবান টপিক অধ্যায় 3 যেটা আমরা বর্ণনা করতে চলেছি তোমাদের বহু প্রতীক্ষিত জেনেটিক্স, অর্থাৎ চ্যাপ্টারটার নাম দেখো অ্যাকচুয়ালি বংশগতি ও কয়েকটি সাধারণ জিন গঠিত রোগ। হ্যাঁ, এটা আমরা পার্ট করে তোমাদের পড়িয়ে যাব। আজকে স্টার্টিং ক্লাসে আমরা ছোট্ট করে একটা শুরু করব। আমরা দেখব পরবর্তী ক্লাসে আমরা এইভাবে কিভাবে জেনেটিক্সের ডিটেলসে ঢোকা যায়। একটু কথা বলে দিই, যেহেতু এটা ক্লাস 12-এরও একটা পার্ট বটে, হ্যাঁ, তাই এর সঙ্গে আমরা কিছুটা 12টাকে লিঙ্ক করে দেবো, বা একাধারে এই পড়াটা ক্লাস 12-এও ছাত্রছাত্রীদের জন্য পুরোটা কাজে লেগে যাবে। হ্যাঁ, তাহলে তোমরা পড়াটা করতে থাকো। দেখো কত সুন্দরভাবে প্ল্যান করা থাকে একটা সিলেবাস। এনি আইডিয়া? তোমাদের কোনো আইডিয়া আছে? ক্লাস 9-এ পড়েছো, ক্লাস 9 থেকে আমি আসছি, ক্লাস 9-এ পড়েছো জীবন, তার কোন কোন পয়েন্টের সাপেক্ষে আমরা জীব বা জ্বরের মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক বলছি আমি কথাটা? ক্লাস 9-এ পড়েছো, প্রথমে মনে করে দেখো। তার মধ্যে ওয়ান অফ দ্য মেন পয়েন্ট ছিল রেসপন্স ওভার স্টিমুলি, অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া, ঠিক কিনা? আরেকটা পড়েছিলে জনন, এরকম বিভিন্ন রকম পয়েন্ট পড়েছিলে। ঠিক তেমনি ক্লাস 10-এ উঠে আমরা এই টপিকটার আগেই একটা টপিক পড়াচ্ছিলাম না, রিপ্রোডাকশন বা জনন সংক্রান্ত বিষয়। ডিফারেন্ট মোডস অফ রিপ্রোডাকশন আমরা পড়িয়েছি, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, এই সমস্তগুলো পড়িয়ে আমরা গেছি। পাশাপাশি আমরা দেখেছি কিভাবে সপুষ্পক উদ্ভিদে যৌন জনন সম্পন্ন হয়, তোমাদের আপাতত এটুকুই সিলেবাসের মধ্যে আছে। তাহলে জনন হয়েছে, অ্যাকচুয়ালি জননের সঙ্গে আমরা কি পেয়েছিলাম? তাহলে আমরা পেয়েছি জনন। এর আগে চ্যাপ্টারে আমরা পড়েছি কাকে নিয়ে? রিপ্রোডাকশন বা জনন। আমরা সেই লিঙ্ক না হলে পড়াশোনা তুমি মজা পাবে না, তাই এই লিঙ্কটাকে দেখানোটা আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই তোমরা দেখাচ্ছি। তাহলে এই রিপ্রোডাকশন দেখো, রিপ্রোডাকশনে তুমি কি পেয়েছো? রিপ্রোডাকশনে তুমি পেয়েছো দুটো ওয়ার্ড খুব পেয়েছো, যেখানে একটা পেয়েছো জনিত্রী জীব, তার থেকে তৈরি হয়েছে কি জীব বাবু? অপত্য জীব। তার থেকে তৈরি হয়েছে অপত্য জীব। তাহলে যে প্রক্রিয়ায় এই জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, প্যারেন্ট ছিল এটা, প্যারেন্টাল জেনারেশন। From parent we get offsprings, অপত্য আমরা পেয়েছিলাম, ফিটাল জেনারেশন আমরা পেয়েছিলাম, ঠিক কি না? তাহলে যে প্রক্রিয়ায় জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হয় তাকে বলা হয় জনন। এটা আগের পড়া। ওকে, সদ্য একটা শিশু জন্মালো, জন্মাবার পর আমরা যেটা তাকে প্রথম করি, হ্যাঁ, জন্মাবার পর যেটা করি, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, একটা বিখ্যাত লাইন বলে আমি পড়াটায় ঢুকবো আর, যদিও এটা পড়ার সঙ্গে রিলেটেড নয়, এটা তোমাদের জন্য আমি বলছি। যখন তুমি জন্মেছিলে তুমি মাত্র কেঁদেছিলে, মনে করে দেখো। জন্মাবার সময় প্রথমেই যখনই থেকে বেরিয়ে আসে, জরায়ু থেকে বেরিয়ে আসে যখনই বাচ্চাটা, তখনই বাচ্চাটা কেঁদে ওঠে, এবং কান্নাটা স্বাভাবিক, না কাঁদলে আবার অস্বাভাবিকতা দেখা যায়। তখন তুমি মাত্র কেঁদেছিলে, সবাই হেসেছিল সেই সময়, নতুন সৃষ্টির আনন্দে সবাই হেসেছিল। তোমার জীবনটা এমন করেই তৈরি করো, যখন মরণে হাসবে তুমি, তোমার জীবনের কাজকর্ম এমনই হবে, যখন মৃত্যুকালে তুমি হাসবে, পৃথিবীর সবাই তখন কাঁদবে তোমার দুঃখে। তোমার কাজ বা তোমার সৃষ্টি এমনই হওয়া উচিত, ঠিক কি না? যাক, আমরা পড়াশোনায় ঢুকি। তাহলে অপত্য জীব যখন তৈরি হলো, সেই অপত্য জীবটাকে আমরা মিল খুঁজতে আরম্ভ করে দিই, যে এই ক্যারেক্টারটা বাবার মতো, এই ক্যারেক্টারটা মায়ের মতো। ঠিক বলছি কথাটা? একদম গ্রামের কথা বলছি আমি। এইভাবে পড়াশোনা করো, সহজ, তুমি প্রত্যেকটা ভিজুয়ালাইজ করতে পারবে যে হ্যাঁ স্যার সত্যি তাই তো। একটা বাচ্চা হওয়ার পরেই আমরা বলতে থাকি এই ক্যারেক্টারটা মায়ের মতো হয়েছে, এটা বাবার মতো হয়েছে, বা মিল খোঁজার চেষ্টা করি। জনিত্রী জীব থেকে অপত্য জীব তৈরি হলো জনন। তাহলে যে প্রক্রিয়ায় ওই জনিত্রীর ক্যারেক্টারগুলো অপত্যে আসছে, তখন তাকে আমরা কি বলি? যে প্রক্রিয়ায় জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়েছে তাকে জনন বলছি, এবং জননের মাধ্যমে
জনিত্রী জীবের বৈশিষ্ট্য যখন অপত্যে প্রবেশ করে তখন তাকে আমরা কি বলি? বংশগতি। বংশগতি বা হেরিডিটি। হেরিডিটি অর্থাৎ হেরিডিটির সংজ্ঞা যদি তুমি বলো, হেরিডিটির সংজ্ঞা দাও। যে প্রক্রিয়ায় বা যার মাধ্যমে, যে প্রক্রিয়ায় জনিত্রী জীবের বৈশিষ্ট্য, জনিত্রী জীবের বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় বা অপত্য যৌনতে সঞ্চারিত হয়, অপত্যে সঞ্চারিত হয়, তাকে সিম্পল ভাবে কি বলা হয়? বংশগতি। বংশ তার গতি, বুঝতে পারছো? এই একটা বংশ, প্যারেন্টাল জেনারেশন একটা বংশ, তার ক্যারেক্টার অপত্যে এলো, বংশের গতি প্রাপ্ত হলো, ঠিক কি না? বংশগতি বা হেরিডিটি বলে, হেরিডিটি বলে। এই প্রত্যেকটা পড়াই তোমার টাস্ক। এটা জনন কাকে বলে, বংশগতি কাকে বলে, বুঝতে পারলে? ক্লিয়ার হলো বিষয়টি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সব ক্যারেক্টার কি হুবহু হয় মেলে? কিছু কিছু নতুন ক্যারেক্টারও আসে না? যে ক্যারেক্টারটা আমরা কার মিল খুঁজে পাই না, নতুন কিছু ক্যারেক্টার আসে। সেই নতুন কিছু ক্যারেক্টারগুলোকে আমরা কি বলি? সেই যে নতুন কিছু ক্যারেক্টার, সব ক্যারেক্টার তো হুবহু এক হয় না, কিছু ডিফারেন্ট ক্যারেক্টারও আসে। সেই নতুন ক্যারেক্টারটা আসাটা বা যে কারণে জনিত্রী জীবের সঙ্গে অপত্য জীবের আমি কিছুটা মিল খুঁজে পেলাম না, জনিত্রী জীব থেকে অপত্য জীব বা নতুন সৃষ্টি যে জীবই তার প্যারেন্টের থেকে একটু হলেও আলাদা হওয়ার যদি কারণ খুঁজতে চাই বা যে কারণে আলাদা, তার নাম হলো প্রকরণ বা ভেদ। ভেদ বা প্রকরণ অর ভ্যারিয়েশন। আমরা ভ্যারিয়েশনে আসছি, তার আগে একটা বলি, এই যে বংশগতি, হেরিডিটি এবং এই ভেদ, এই সংক্রান্ত পড়াশোনাকে কি বলে জানো? দ্য স্টাডি অ্যাবাউট হেরিডিটি and variation is known as আমি আবারও বলছি, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পড়া তোমাদের কাছে টাস্ক। এটুকুই টাস্ক দেওয়া যায়, সিম্পল। প্রথমটা সিম্পল ভাবে শুরু করো না, তারপর আস্তে আস্তে আমরা ঢুকবো। একে বলা হয় কি? জেনেটিক্স। পরের ক্লাসে দেখবে জেনেটিক্স কথা থেকে আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাব, এটা পরের ক্লাসে আমি করবো। খুব ইন্টারেস্টিং, তোমরা ওয়েট করো পরের ক্লাসের জন্য। অবশ্যই এই ক্লাসটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। জেনেটিক্স মনে রাখবে, দিস ওয়ার্ড coined by scientist Bateson. সায়েন্টিস্ট বেটসন এই কথাটি ইউজ করেছিলেন, বেটেসন বা বেটসন। ওকে, জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে জেনেটিক্স কাকে বলে বুঝতে পারলে? স্টাডি অ্যাবাউট হেরিডিটি, বংশগতি এবং এই ভেদ বা প্রকরণ সংক্রান্ত পড়াশোনা, জিন সংক্রান্ত পড়াশোনা ইত্যাদি সমস্ত কিছুকে নিয়ে স্টাডি অ্যাবাউট হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন। ওকে, জিন রিলেটেড টপিক, দ্যাট ইজ কল্ড জেনেটিক্স। জেনেটিক্স ইউজড বাই সায়েন্টিস্ট বেটেসন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে হেরিডিটি বললাম। এবার যেটা বলছিলাম, তাহলে হেরিডিটি সংক্রান্ত আমি বিষয়ে জেনেছি। হেরিডিটি হচ্ছে সেই জিনিসটা যা জনিত্রী জীব থেকে অপত্য জীবকে সৃষ্টি করতে সাহায্য করেছে জননের মাধ্যমে, এবং জনিত্রীর ক্যারেক্টারগুলো অপত্যে এসেছে বা যে কারণে আমি জনিত্রীর সঙ্গে অপত্যের মিল খুঁজে পাচ্ছি, তাকে বলা হচ্ছে হেরিডিটি। ঠিক যে কারণে আবার কিছু কিছু ক্যারেক্টারের জায়গায় জনিত্রী জীব বা অপত্য জীব জনিত্রী থেকে আলাদা, সেই কারণগুলোকে বলা হচ্ছে কি? প্রকরণ বা ভ্যারিয়েশন। কিছু তো ডিফারেন্স থাকবে, তাই না? আমরা পড়েছি এই যৌন জননের কেস বলছি আমরা, এগুলো জনন মানে এখানে মেইনলি আমি যৌন জননের কথাটা বলছি, যেখানে আমরা মিওসিস পড়েছিলাম। যৌন জননের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হয় তখন মিওসিস হয়, আর মিওসিসের ফলে কি হয়? জেনেটিক্যাল সেগমেন্টে চেঞ্জ হয়। মনে করে দেখো, ক্রসিং ওভার ঘটে, ঠিক কিনা? প্যাকেটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে, মনে পড়ছে? তাহলে এর জনিত কারণে যে চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে তাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন বা ভেদ। এবার এসো, আচ্ছা স্যার, এই ভেদ সৃষ্টির কারণ কি?
এই ভেদ সৃষ্টির কারণ কি? কারণ কি? কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম একটা হঠাৎ সার্টেন চেঞ্জেস ঘটছে, সার্টেন চেঞ্জেস অফ জিন অর ক্রোমোজোম, সার্টেন চেঞ্জেস অফ জিন অর ক্রোমোজোম, এই কারণটা এই ভ্যারিয়েশনের কারণ। এটা হলো ভ্যারিয়েশনের কারণ। এটাকে তখন তুমি কি বলছো? ইজ কল্ড, কি বলছো জানো? ইজ কল্ড মিউটেশন। কি সুন্দর লিঙ্ক না? জনন তার জনিত কারণে, বংশগতি পড়তে পড়তে আমরা জেনেটিক্সের গল্প পড়লাম, বংশগতি তার পড়তে পড়তে আমরা প্রকরণের কথা বললাম, প্রকরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি কার কথা জানতে পারলাম? মিউটেশনের কথা জানতে পারলাম। মিউটেশনে তাহলে যদি সুন্দরভাবে বলো, ছোট্ট করে তোমরা বলো, মিউটেশনের সংজ্ঞা কি দেবে? জিনের বা ক্রোমোজোমের, যেটা বললাম ক্রোমোজোমের হঠাৎ স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলে। জিন বা ক্রোমোজোমের হঠাৎ বা স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? মিউটেশন বলে। এখন স্যার মিউটেশনের তাহলে জনক কে? দেখো, এই মিউটেশনের জনক জানো কে? মিউটেশন তত্ত্বের জনক হচ্ছেন হুগো দ্য ভ্রিস। মিউটেশন তত্ত্বের প্রবক্তা। এই প্রকরণ জনিত তোমাদের ফার্স্ট ফেজের যে পড়াশোনাটা আমি যেটা ভাবে শেষ করতে চাইছি, এই প্রকরণ জনিত বেশ কিছু প্রলক্ষণ, এই প্রকরণ জনিত কিছু বৈশিষ্ট্য যেটা মানুষের দেহে খুব বেশি করে দেখা যায়, মানুষের দেহে যেটা পরিলক্ষিত হয়, মানুষের দেহে যেটা পরিলক্ষিত হয়, সেই প্রকরণজনিত কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমরা এখানে উল্লেখ করে রেখেছি, লিস্ট করে রেখেছি। এটাও তোমাদের করে রাখবে, তোমরা সুন্দর করে খাতায় নোট করবে। এটা তোমাদের ফার্স্ট পেজের পড়াশোনা। আমি একদম বলছি দিস ইজ দ্য স্টার্টিং ক্লাস অফ জেনেটিক্স। ওকে, আগে দেখো হতা হয় কি, অনেক কিছু তোমাদের জন্য আছে, ওয়েট করছি। দেখো, জেনেটিক্স নামেতে একটা ফোবিয়া আছে, ভয় লাগে যে জেনেটিক্স এটা নতুন একটা শব্দ শুনছি, বা এই এত রিলেটেড পড়াশোনাগুলো আমরা কীভাবে করবো। আমি অ্যাসিওর করলাম তোমাদেরকে সবচেয়ে সহজ উপায়ে, সিম্পল ভাবে বা টেকনিক্যালি আমি তোমাদেরকে গোটা জেনেটিক্সটা আস্তে আস্তে পড়িয়ে যাবো, কোনো রকম তোমার প্রেসার পড়বে না মাথায়, ঠিক? ওকে, দেখো, এই প্রকরণজনিত কয়েকটি অস্বাভাবিকতার বা প্রকরণজনিত কয়েকটি বৈশিষ্ট্যের আমি লিস্ট করে রেখেছি। তার মধ্যে কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন তার লিস্টটা আমি এখন বানিয়ে যাবো। দেখো, আমি লিস্টটা লিখে রেখেছিলাম, এটা আমার টাইমের সুবিধার্থে। কানের লতি, এই যে কানের লতি দেখো আমার, এটা কি যুক্ত না মুক্ত বাবু? মুক্ত। দেখো, মুক্ত। এটা যদি এরকম যুক্ত থাকতো তাহলে কানের লতির আমরা দুটো ক্যারেক্টার পাচ্ছি, মুক্ত লতি আর যুক্ত লতি। এই মুক্তটা হলো প্রকট গুণ, যুক্তটা হলো প্রচ্ছন্ন গুণ। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল ব্যাপারটা? উপরের ঠোঁট, এই উপরের ঠোঁট কোনো ক্ষেত্রে দেখবে একটু খাঁজযুক্ত হয় বা কাটা হয়। উপরের ঠোঁটটা হয় যদি খাঁজযুক্ত বা কাটা হয়, সেটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর যদি স্বাভাবিক হয় সেটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হাতের আঙুল, দেখো খুব সুন্দর লিস্ট। হাতের আঙুল, সিনেমা দেখাচ্ছ ঋত্বিক রোশনের? এখানটা থেকে একটা আঙুল আছে না এক্সট্রা, এই জায়গাটা বুড়ো আঙুলটার কাছে, বৃদ্ধাঙ্গুলটার কাছে একটা আঙুল আছে না ছোট্ট মতো একটা? তাহলে 5টার বেশি আঙুল, 6টা মতো আঙুল, ঠিক আছে? হাতের আঙুল যদি 5-এর অধিক হয় সেটা প্রকট বৈশিষ্ট্য, আর যদি 5টি হয় তাহলে সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হাতের আঙুল 5টার বেশি হলে তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যদি 5টা হয় তখন তাকে আমরা কি বলি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হাতের আঙুল 5-এর অধিক এই ঘটনাটাকে বলা হয় পলিডাক্টাইলি।
ওকে, নেক্সট হলো চোখের মণি। চোখের মণি তার কালার, চোখের মণি প্রকট হলো বাদামি, যেটা নর্মালি দেখা যায়, প্রকট হলো বাদামি। আর নীল মণিযুক্ত চোখ হলো প্রচ্ছন্ন, নীল কালারটা হলো প্রচ্ছন্ন। তেমনি মাথার চুল, মাথার চুল কালো হলো প্রকট, লাল বা বাদামি এটা হলো প্রচ্ছন্ন। ক্লিয়ার হলো ব্যাপারটা? জিভ খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, এটা তোমাদের খুব আসে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় খুব আসে এটা। জিভ প্রকরণজনিত অস্বাভাবিকতা, আমরা এই উদাহরণটা খুব চয়েস করি। ওকে, আর কানের লতিটা, এই দুটো ক্যারেক্টার আমরা খুব চয়েস করি বা এমসিকিউ তোমাদের আসে। জিভ, রোলার জিভ, দেখো আমি জিভটাকে রোল করতে পারছি জাস্ট লাইক দ্যাট, অনেকে পারে না। এটা খুব সুন্দর, তোমাদের একটা টাস্ক দিই, যখন স্কুল খুলবে না মজা পাবে। বা আপাতত তুমি বাড়ির সদস্যদের দেখো তো, সবাই তুমি বলবে তো দেখো তো এই রোলার জিভ কে করতে পারো, বাড়ির মাকে করতে বলবে, বাবাকে করতে বলবে। এটা করার পর তুমি তাদেরকে বলবে, হাতে নাতে পরীক্ষা হবে না, ভালো লাগবে না বিষয়টা। তাহলে রোলার জিভ, যখন স্কুল খুলবে তখন তুমি তোমার সেকশানে ধরো 50টা ছেলে আছে কি 40টা ছেলে আছে, ছেলে মেয়ে আছে, তখন তুমি কি করছো, তাদের মধ্যে ক্যারেক্টারগুলো খোঁজার চেষ্টা করছো। আচ্ছা দেখি কানের লতি যুক্ত মুক্ত কজনের পেলে, যুক্ত লিস্ট করলে এইগুলো আইডিয়া পাচ্ছ না? ওকে, এটা একটা টাস্ক, এটা শেখার টেকনিকও বটে, একটা খুব হাতে নাতে পরীক্ষা পাচ্ছ। জিভ, রোলার জিভ, রোলার জিভ এটা হলো প্রকট বৈশিষ্ট্য। আর নর্মাল স্বাভাবিক যারা রোল করতে পারছে না, স্বাভাবিক, সেটা হলো তোমার প্রচ্ছন্ন ক্যারেক্টার। ওকে, তাহলে এইভাবে দেখো তুমি কি করতে পারছো, প্রকরণজনিত বৈশিষ্ট্যগুলো লিস্ট করেছি আমরা, মানুষের দেহে যেগুলো দেখতে পাওয়া যায় মেনলি, এবং তার প্রকট এবং প্রচ্ছন্ন ভাগ করেছি। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট পেজের একদম পড়াশোনা। তাহলে ফার্স্ট পেজের পড়াশোনায় তোমাদের একবার টাস্কগুলোকে রিমাইন্ড করে দিই, কি কি পড়ালাম একবার বলে দিই। আমরা লিঙ্ক করার চেষ্টা করছিলাম চ্যাপ্টারগুলোকে। আমরা বলেছিলাম জীবের বৈশিষ্ট্যের একটা মূল্যবান বৈশিষ্ট্য হলো জনন, সেই জননের ফলে আমি জনিত্রী জীব থেকে অপত্য জীব পাচ্ছি, ঠিক কিনা? যখন পাচ্ছি তখন দেখতে পাচ্ছি জনিত্রী জীবের বেশ কিছু ক্যারেক্টার অপত্যের মধ্যে আসছে, যে কারণে আসছে বা যার জনিত কারণে আসছে সেটাকে আমরা নাম দিচ্ছি বংশগতি। বংশগতির সংজ্ঞাই হলো এটা। ওকে, এই বংশগতির সংক্রান্ত আবার দেখতে পেলাম বংশগতির ফলে যখন বৈশিষ্ট্যগুলো জনিত্রী জীব থেকে অপত্য জীবে এলো, এটা যেমন একটা বিষয়, তেমনি আবার পাচ্ছি অপত্য জীব দেখতে পাচ্ছি জনিত্রী থেকে বেশ কিছু জায়গাতে আলাদাও বটে। তখন তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি প্রকরণের কথা বললাম। এই প্রকরণ আর বংশগতি সংক্রান্ত পড়াশোনাটাকে আমি বললাম জেনেটিক্স। জেনেটিক্স টার্মটাকে দিয়েছেন বললাম সায়েন্টিস্ট বেটেশন। ওকে, আবারও বলছি এই প্রকরণ তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আবার কি দেখলাম, দেখলাম যে হঠাৎ কিছু জিনের বা ক্রোমোজোমের মধ্যে পরিবর্তন হচ্ছে। ক্রোমোজোমের পরিবর্তন বিভিন্ন রকম ভাবে হয়, নিউমারিক্যালি হয়, সংখ্যাগত পরিবর্তন হয়, তার স্ট্রাকচারাল পরিবর্তন হয়, যেগুলো আমরা পরে ডিটেলসে দেখাবো, ক্লাস 12 বেশি করে আছে এগুলো। হ্যাঁ, বা মিউটেশনের অনেক রকমের কজ আমি দেখাবো, কারণ আমরা দেখাবো সেই সার্টেন চেঞ্জেস অফ জিন, হঠাৎ স্থায়ী পরিবর্তনকে আমরা বলছি মিউটেশন। মিউটেশনের প্রবক্তা আছেন বিজ্ঞানী হুগো দা ভিস। ওকে, তাহলে এই সব কিছু ভেদ বা প্রকরণ, এই ভেদ বা প্রকরণ পরবর্তী এই ভেদ বা প্রকরণের জন্যই কি হয়, অভিব্যক্তি আসে, আর অভিব্যক্তির ফলাফল কি পাও, ইভলিউশন। কতটা লিঙ্ক বুঝতে পারছো চ্যাপ্টারগুলো একে অপরের সঙ্গে কোরিলেটেড। আমরা অভিব্যক্তিতে কি পড়ি, যে প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কি হয়, যে ধীরগতির প্রক্রিয়ায় উদবংশীয় জীব থেকে অপত্য জীব, নতুন যে জীব, হ্যাঁ বর্তমান যে জীব, ডিফারেন্স হয়। ওকে, তাহলে প্রকরণজনিত কারণে, প্রকরণের কারণ হিসেবে মিউটেশন পেলাম, মিউটেশন হুগো দা ভিস। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি দেখলাম এই প্রকরণজনিত কয়েকটি আমাদের দেহে দেখতে পাওয়া যায়, তার জীব মানুষের দেহে দেখতে পাওয়া যায় কয়েকটি ক্যারেক্টার, তার প্রকট এবং প্রচ্ছন্ন। আপাতত এটুকুই আমরা ফার্স্ট ক্লাসে পড়ালাম। নেক্সট ক্লাসে আমি ভাঙবো জেনেটিক্স। জেনেটিক্স এই কথাটিকে, জেনেটিক্সের মধ্যে প্রথম পাচ্ছ জিন। শুধু আজকে এতটুকু বলে রাখি, জিন এই টার্মটি দিয়েছিলেন কে, বিজ্ঞানী জোহানসেন। জিন ইজ দ্য টার্ম ইউজড বাই সায়েন্টিস্ট জোহানসেন। আর একটা কথা বলে রাখি, এই যে জেনেটিক্স পড়লেন, এই জেনেটিক্সের জনক কে জানো, দ্য ফাদার অফ জেনেটিক্স। হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স, যেটা এই চ্যাপ্টারটার অন্যতম মূল একটা ফান্ডা, যার এক্সপেরিমেন্ট আমাদেরকে পড়তে হবে, গ্রেগর জোহান মেন্ডেল। উনি ছিলেন একজন অস্ট্রিয়া অধিবাসী, অস্ট্রিয়া। গ্রেগর জোহান মেন্ডেল ইজ কল্ড ফাদার অফ জেনেটিক্স। বোঝা গেল ব্যাপারটা? আমরা বললাম জেনেটিক্স
এর জিন কথাটা পরবর্তী ক্ষেত্রে ভাঙবো, জিন থেকে আমরা কোথায় নিয়ে যাই দেখতে পাবো তোমরা নেক্সট ক্লাসে। আপাতত এই ক্লাসটি সুন্দরভাবে কমপ্লিট করো, এটুকু আশা রাখবো তোমাদের কাছে। প্রত্যেকে ভালো থেকো, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দাও, যাতে আমি তোমাদেরকে আমি না দেখতে পেলেও অ্যাটলিস্ট তোমরা আমাকে তোমাদের মতো করেই যেমন ক্লাসে পেয়েছিলে ঠিক সেইভাবেই পাও। এটা আমার একমাত্র উদ্দেশ্য। ওকে, প্রত্যেকে ভালো থেকো।